সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি এবং সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় বাংলাদেশ নির্বাচনের আগে ও পরে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাকে স্বাগত। আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। স্বাগত আপনাকে। মূল আলোচনায় যেতে চাই, আমার বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে তার আগে সবাইকে আজকের যে বিশেষ একটি দিন 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই আপনাদেরকে এবং সেই সাথে আমার অতিথিদের শুভেচ্ছা জানাই। আমি ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আজকের এই দিনটিকে ঘিরে আমরা এবারে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং অপ্রীতিকর ঘটনাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। অপ্রীতিকর ঘটনাগুলোর মধ্যে সবথেকে বেশি আলোচিত ছিল এই প্রথম জামাতের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন এবং সেটি নিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন তিনি হয়েছেন। কেননা সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের আলোচনা জন্ম দিয়েছে। এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা কেন আসলে ফুল কি মনে করে ফুল দিতে এলেন, তখন তিনি বলেছেন যে এটা রাষ্ট্রীয় আচার, সেই জন্য এসেছি, সেই জন্য আমাকে আসতে হয়েছে, যেহেতু তারা বিরোধী দলে আছে। সেটি নিয়ে নানা ধরনের আলোচনা, তাদেরকে রাজাকার এবং 71-এর দালাল স্লোগান দেওয়া হয়েছে। আপনি বিষয়টিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা আপনাকে এবং সমালোচককে আলোকদের ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ভাষা শহীদদের প্রতি। এটাকে কেন অপ্রীতিকর ঘটনা বলছেন সেটা আমার একটু বোঝার বাহিরে। তবে অপ্রীতিকর ঘটনা হবে যেহেতু তাদেরকে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থায় তাদেরকে ঘাতক দালাল হিসেবে যখন বলেছে, দাবি করেছে, এটা কাম্য নয়। এখন ওনারা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন প্রথমবার, ওনারাই ভালো জানবেন অতীতে কেন যাননি। তবে ধর্মীয় বিষয়ে যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটার আলোকে হয়তো ওনারা আগে যাননি, এখন গিয়েছেন রাষ্ট্রীয় রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক আচরণের জন্য। তো সেইটার জন্যে আসলে যেটা বলা যেতে পারে যে তর্কের খাতিরে, যে যেহেতু ওনারা ধর্মীয় শাসন ব্যবস্থা এবং ধর্মভিত্তিক রাজনীতি করেন, সেই জায়গাটার থেকে চিন্তা করলে ওনাদের রাজনীতির কারণে ধর্মকে ছাড় দিয়ে কাজ করাটা একটু দ্বিচারিতা মনে হয়। কারণ ধর্ম চেঞ্জ করা সম্ভব না যদি কিন্তু আদৌ ধর্মর জায়গাটা কি সেটা যদি ওনারা স্পষ্ট করে বলতেন বা অতীতে যা করেছেন ধর্মের নামে সেটা এখন না করে যদি ওনারা অন্য কিছু করেন, সেই জায়গাটাতে ওনাদেরকে এই ধরনের প্রশ্ন ফেস করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনাদেরকে জামাতে ইসলাম যেহেতু ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল এবং ধর্মের আলোকে রাজনীতি করেন, ওনারা ধর্মের বিষয়টা সবার আগে যদি ওনারা ক্লিয়ার করে বলেন যে আসলে ধর্মর স্ট্যান্সটা কী, এবং ওনারা ধর্মের স্ট্যান্সই করেন বা ক্ষমতার রাজনীতি ওনারা করেন না, বা সেই জায়গাগুলি ক্লিয়ার করলে আমি মনে হয় আমাদের সবার জন্যই ভালো হবে। বিশেষ করে আমরা যারা মুসলিম ধর্মের আছি, আমাদের কাছেও ক্লিয়ার হবে যে আসলে জামাত ইসলাম চাচ্ছেটা কি বা করছেটা কি, বা পরিষ্কারের জায়গাটা নেই বলেই কি এরকম পরিস্থিতি সৃষ্টি হলো? আপনারও কি তাই মনে হয়? অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তো তারা আসলে এভাবেই হলেন। না, দেখেন, যে স্লোগানটা দেওয়া হয়েছে সেটার প্রেক্ষাপট আরেক, আর সাংবাদিকের প্রশ্ন যেটা হয়েছে সেটা আরেক প্রেক্ষাপট। ঘাতক দালালের যে প্রশ্নটা সেটা 71 সালের হিসাব, আর শহীদ মিনারের যে প্রশ্নটা করা হয়েছে সেটা ধর্মের হিসাব। সো দু জায়গাতেই ওনাদেরকে ক্লিয়ার করে আসতে হবে। কারণ ওনাদের নেতাকর্মীরা এর আগে তো আসলে এটাকে অন ইসলামিক বলতেন, যে এটা আসলে জায়েজ না ধর্মের সাথে, মানে সেই ব্যাখ্যাগুলো তো এতদিন এসেছে, প্রশ্নটা আসাটাও আসলে স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ। সার্জিস আলম, আপনার কাছে একটু আসি, এই বিষয়টি নিয়ে একটু কথা বলি, কারণ আপনারা এখন জোটের সঙ্গে আছেন, জামাতের সঙ্গে আপনাদের নেতাকর্মীরাও সেখানে ছিলেন। স্বাভাবিকভাবেই জামাতের উপর যে বিষয়গুলো এখন যাচ্ছে কিছুটা আপনাদের উপরও এসে পড়ে, সেই পরিস্থিতিতে আপনাদেরকে আসলে সামাল দিতে হচ্ছে। আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে তাদের প্রত্যেকটা বিষয়ের তাদের ক্ষেত্রে আদর্শিক জায়গা, অবস্থান, ব্যাখ্যা এটা ভিন্ন হবে। আমরা যখন আমাদের জায়গা থেকে কথা বলি, আমরা 11 দলীয় জোটের জায়গা থেকে কথা বলি। তাদের দলীয় যেমন আদর্শিক জায়গা আছে, 11 দলীয় কিন্তু জায়গাটা ভিন্ন। সেই জায়গা থেকে যখন তিনি জোটের প্রতিনিধি এবং বিরোধী দলীয় নেতা হিসেবে গিয়েছেন, আমরা তাকে সেই জায়গাটা থেকে দেখব এবং সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক কালচার বা যে আমাদের শিষ্টাচারের একটি অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি তার নেতৃত্বে বিরোধী দলের যারা সংসদ সদস্য ছিলেন তারা
একাধিক জন মিলে সেই জায়গায় পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছেন। এবং আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এটাও বাংলাদেশের ইতিহাসে প্রথম, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা সেই জায়গায় গিয়ে প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণের পরে শ্রদ্ধা নিবেদনের পর সেই জায়গায় কিন্তু হাত তুলে মোনাজাত দোয়া করেছেন। মোনাজাত করা হয়েছে। সো আমরা আমাদের জায়গা থেকে এখান থেকে পজিটিভটাকে নিতে চাই আসলে সামনে, যে আমরা আমাদের এই যে কালচারগুলো, এই যে আমাদের যে সেন্টিমেন্টগুলো, মানুষের সেন্টিমেন্টটা বোঝা, সেটা বুঝে সেখানে আমাদের যারা শহীদ রয়েছেন তাদের জন্য দোয়া কামনা করা, এই জিনিসটাও আমরা দেখেছি। সো আমরা এই জিনিসটাকে অবশ্যই আমাদের জায়গা থেকে পজিটিভলি দেখি এবং আমরা মনে করি যে আমাদের আসলে না পিছন দিকে ওই এমন কিছু বিষয়ে ফিরে যাওয়া যেগুলো নিয়ে আবার আমাদের মুখোমুখি অবস্থানে আসা, দ্বন্দ্বে জড়িয়ে পড়া, এটা না করে বরং আমাদেরকে জনগণের বিচারের কাছে ছেড়ে দিতে হবে যে জনগণ কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে ত্যাগ করবে। আপনার কাছে মনে হয় যে জনগণ আসলে এই বিষয়গুলো পরিষ্কার একটা ধারণা পেতে চায় যে আপনাদের দেখেন, অবস্থানটা এতদিন একরকম ছিল, এখন এসে আরেক রকম, সেটা কি জামাতের পক্ষ থেকে বিশেষ করে যেহেতু কথা হচ্ছে জামাতকে নিয়ে, সেই জন্য এত না, এটা জিজ্ঞেস করা, আসলে কি পরিষ্কার করা উচিত জামাতের কিনা আপনার কি বিষয়টা মনে হয়? দলীয়ভাবে জামাত তাদের জায়গা থেকে ব্যাখ্যা করবে। আমি আমার জায়গা থেকে 11 দলীয় জোটের একটি দলের একজন সদস্য হিসেবে আমি এটুকু বলতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে 11 দলীয় জোটে এটাই প্রত্যাশা করি সবসময় যে কোনো একটা রাজনৈতিক দল তাদের বিশ্বাস, চিন্তাধারা, কালচারগুলোকে চাপিয়ে দিবে না 11 দলীয় জোটের উপরে। এবং আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু সবসময় প্রত্যাশা করে এসেছি এবং আমরা এখন পর্যন্ত ওইটুকু স্পেস আমাদের জায়গা থেকে পেয়েছি। বরং এখানে জনগণকে এটা নির্ধারণ করবে আসলে যে এবার জনগণ মনে করেছে যে 11 দলীয় জোট তাদের জায়গা থেকে এই বিষয়ে হয়তো আস্থা তারা পেয়েছে, তাই তারা তাদের জায়গা থেকে নির্দিষ্ট সংখ্যক ভোট দিয়ে, আসন দিয়ে তারা বিরোধী দল বানিয়েছে। আগামী 5 বছরের এই রাজনৈতিক দলগুলোর কিংবা এই জোটের কার্যক্রম এর মধ্য দিয়ে জনগণই নির্ধারণ করবে যে এই দল বিরোধী দল থেকে সরকার দল হবে নাকি বিরোধী দল থেকে আরো পিছনের দিকে চলে যাবে। সেটি। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আরও দুটি ঘটনা আসলে নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে সংসদ সদস্য রুমিন ফারহানার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটি নিয়ে আলোচনা করতে চাই। কেননা এই সরকার আসার পর প্রথম যে বিষয়গুলোকে জোর দিচ্ছে, যে বিষয়গুলো নিয়ে কথা বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা ফিরিয়ে আনবে, মব কালচার আসলে থাকবে না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর মধ্যে এটি আছে। সেখানে সংসদ সদস্য রুমিন ফারহানার সাথে যেটি ঘটলো, তিনি অলি আহাদের মেয়ে, তিনি তার বাবা ছিলেন ভাষা সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন, এবং তার জন্য তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন তার বাবা, কিন্তু তিনি নিজে গিয়ে সেখানে ফুল দিতে পারলেন না। এবং এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে বিএনপির তার প্রতিপক্ষের নেতাকর্মীরা তার সাথে এরকম আচরণটা করেছে, পরবর্তীতে তিনি ফুল দিতে না পেরে ফেরত গেছেন। আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে এক ধরনের মব নাকি মব নয়? দেখেন, এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কিন্তু এমপি রুমিন ফারহানা বিএনপিতে ছিলেন, উনি খুব জোরালো ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে উনি কোনো একটা রাজনৈতিক তফাতের কারণে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এখন এমপি নির্বাচিত হয়েছেন। দলের কর্মীদের কিছু ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে ওনার যেই দায়িত্ব বা উনি যেই কাজ করতে চান বা স্বাধীনভাবে যেভাবে চলাফেরা করতে চান সেই ক্ষেত্রে উনি বাধাগ্রস্ত হবেন রাজনৈতিক কর্মীদের দ্বারা, সেটা আসলেই কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কারা করেছে এবং যারাই করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতেই পারে, সেই ব্যাপারে এর চেয়ে বেশি আমার মন্তব্য করা সম্ভব না। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আসলে বিগত 16-17 বছরে আমরা আসলে বিএনপির ভয়েস বলতে এই টকশো, মিডিয়া, বিভিন্ন জায়গা, সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অল্প গুটি কয়েকজন মানুষকে আমরা চিনতাম, যাদের কথা শুনতাম, যারা দ্বিমত প্রকাশ করতো যৌক্তিকভাবে, তার মধ্যে আমরা একজনকে দেখতাম, আমাদের রুমিন ফারহানা আপা। আমি প্রথমে অবাক হয়েছি আমার জায়গা থেকে, যখন অভ্যুত্থানের পরে বিএনপির একটা ভালো সময় এসেছে, সেই ভালো সময়ে আবার এই মানুষদেরকে বিএনপির সাথে পাওয়া যায়নি, এটা তো প্রথম অবাক হয়েছে। দ্বিতীয়ত, যখন সেই মানুষটা আবার তার জায়গা থেকে নমিনেশন পেল না, তখন অবাক হয়েছে। তৃতীয়ত, তিনি যখন স্বতন্ত্রভাবে নির্বাচন করলেন এবং তার মাঠের ওই যে মানুষের জনপ্রিয়তা, সেটাকে তিনি ব্যবহার করে তিনি এমপি নির্বাচিত হলেন। অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে দেখে স্বতন্ত্রভাবে তিনি এটা হতে পেরেছেন। হওয়ার পরে গতকালকে যে ঘটনাটা হয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। আসলে আমরা জনাব তারেক রহমানের বেশ কিছু পদক্ষেপ কিংবা কথায় আমরা যেমন আশান্বিত হই, আবার মাঠ পর্যায়ের তারই বিভিন্ন মন্ত্রণালয়ের তার বিভিন্ন মন্ত্রী,
সংসদ সদস্য এবং স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীদের আচরণে আমরা প্রচন্ড আশাহত হই। তার মধ্যে আমরা আজকে রুমিন ফারহানা আপার সাথে যেটা দেখেছি, আমরা এইটুকু বলতে চাই যে এটা আসলে তাদের ব্যক্তিগত রেষারেষি নিজেদের মধ্যে থাকতে পারে কিংবা অন্য দলের সাথে থাকতে পারে, কিন্তু এটা যদি এই পর্যায়ে চলে যায় তাহলে এটা দিন শেষে বিএনপির জন্য খুব একটা ভালো ফল বয়ে আনবে না। আমরা আহ্বান করব জনাব তারেক রহমান তার জায়গা থেকে যেন এই বিষয়গুলোর প্রতি একদম স্পষ্ট নজর রাখেন এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেন, কারণ এই ধরনের কালচার কেউ চালিয়ে গিয়ে যদি প্রশ্রয় পেয়ে যায় তাহলে আগামী 2-3 বছরে পুরো বাংলাদেশে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের এই ধরনের যে কালচারগুলো এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা যদি চলে যায় বিএনপির জন্য ভালো কিছু হবে না। না, একটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে যে সাংগঠনিক কার্যকলাপ বা বহির্ভূত কার্যকলাপের জন্য অলরেডি বহু নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। সেই ক্ষেত্রে এখানেও যদি সেরকম কিছু দেখা যায়, আমি শিওর যে দলের থেকে কোনো না কোনো অ্যাকশন নেওয়া হবে। তবে যেটা হয়েছে এটা অপ্রীতিকর, এটা কাম্য নয়। আমি আবার একটু বাংলা ভাষার বিষয়ে ফিরে আসি, কেননা 21শে ফেব্রুয়ারি বিশেষ দিনটিকে নিয়েই আমরা শুধুমাত্র আমাদের ভাষা নিয়ে আসলে কথা বলা হয়ে থাকে বছরব্যাপী, সেভাবে আসলে আমরা সেই চর্চাটুকু করি না। যে ভাষার জন্য এতটা বিসর্জন, যে ভাষার জন্য এতটা প্রাণের বিনিময়, সেই ভাষা আমরা বিকৃত হতে দেখছি নানাভাবে। অনেকগুলো শব্দ নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে অধ্যাপক তারিক মঞ্জুর তিনি বলেছেন যে কথায় কথায় ইনসাফ, ইনকিলাব, জুলুম, নয়া বন্দোবস্ত না বলে সুন্দর বাংলা ভাষা আমরা ব্যবহার করতে পারি, কারণ এই দেশের বেশিরভাগ মানুষ কথা বলার সময় এসব শব্দ ব্যবহার করে না, তাই এই শব্দগুলো বাংলা ভাষায় টিকবে না বলেও তিনি মনে করছেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ভাষা, যেটা সবচেয়ে বড় দাবি ছিল যে রাষ্ট্রভাষা হবে বাংলা এবং সেটার ব্যবহার হবে সার্বজনীন, আমরা কি এই দাবিটুকু এখন পর্যন্ত আমরা রাখতে পেরেছি? সার্বজনীন কি হয়েছে বাংলা ভাষা? দেখেন, ভাষা আমার মতে সার্বজনীনই ব্যবহার হচ্ছে, কিন্তু ভাষা বিকৃতিকরণের যদি হিসাবটা দেখেন, আপনি চিন্তা করে দেখেন, অতীতে আমরা বিটিভিতে যেই নাটকগুলি দেখতাম, সেই নাটকের ভাষা, শব্দচয়ন আর বর্তমানে নাটকের ভাষা, শব্দচয়ন জেনারেশন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সো এইটা ধরে রাখা একটা কালচারাল ব্যাপার, এটা ধরে রাখার জন্য রাষ্ট্রকে একটা জায়গায় থাকতে হবে। আর ইনসাফ, আজাদি, নজরুল ইসলাম, কবি নজরুল ইসলামের কবিতায় অনেক ধরনের উর্দু ব্যবহারের পাওয়া যায়, আরবি ব্যবহার পাওয়া যায়। এটা ব্যবহার করলে যে ভাষা বিকৃতি করা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সেরকম মনে করি না। তবে সর্বজনীন ভাষা ব্যবহার মানে এই না যে আমি আন্তর্জাতিক ভাষার ব্যবহারটা ছেড়ে দিব, কারণ আন্তর্জাতিক ভাষার ব্যবহারের না করলে আমাদেরই এই ভূ রাজনৈতিক অঙ্গনে আমাদেরই সমস্যা হবে। যেরকম কথার কথা যদি আমি একটা কথা বলি, যেরকম ধরেন আমাদের আইন অঙ্গনে যদি বাংলা ভাষায় যদি এখন রায় দেওয়া হয়, আমরা একটা আইন মামলা লড়তে গেলে আমরা ভারতের আইন রেফারেন্স করি, পাকিস্তানের আইন রেফারেন্স করি, ইউকে, ইউএসএ, সব জায়গার আইন রেফারেন্স। এখন আমাদের যেই জাজমেন্টটা যদি আপনার রায়টা যদি শুধু বাংলায় হয় এবং তাহলে কিন্তু অন্য কোনো দেশ ব্যবহার করতে পারবে না। যদি ইংরেজিতে হয় আমাদের রায়টা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যবহার হবে এবং একটা প্রেসিডেন্ট হিসেবেও দ্বারা হতে পারে, সেটা একটা আমাদের জন্য গৌরব উজ্জ্বল দিকটাই হবে আর কি। কিন্তু বাংলা ভাষা সার্বজনীন ব্যবহারের ক্ষেত্রে কিছু লিমিটেশনও আছে, কিন্তু এর মানে এই না যে সর্বজনীন আদালতে ব্যবহার হচ্ছে না দেখে যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে বা বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, সেটি আমি মনে করছি না। বরঞ্চ যে বাংলা ভাষার সাথে সাথে পাশাপাশি যে আন্তর্জাতিক ভাষা এবং সঙ্গে মাল্টিলিঙ্গুয়াল যে হওয়াটা আমার মনে হয় যে আমাদের প্রফেশনালিজমের জন্যও বেটার, আমাদের আন্তর্জাতিক অঙ্গনের জন্যও বেটার, ব্যবসা বাণিজ্যের জন্যও বেটার। এবং মাতৃভাষা যে শুধু মাতৃভাষা দিয়ে কথা বলবো সেটা না। ফ্রেঞ্চরা একসময় ইংরেজিতে কথা বলতো না, এখন তারাও ইংলিশে কথা বলে, চাইনিজরাও ইংরেজি শিখছে। তা এর মানে এই না যে তারা তাদের ভাষা বাদ দিয়ে দিলে যে তাদের উন্নতি হচ্ছে না, তা না। বাট হ্যাঁ, বাংলা ভাষাটা যেন বিকৃতি না হয় এবং বাংলা ভাষাটা চর্চাটা যেন ঠিক মতো হয়, বাংলা ভাষাটা আমরা যেন সবাই শিখতে পারি ঠিক মতো করে, সেই জায়গাটার দিকে আমার মনে হয় লক্ষ্য করা উচিত বলে মনে করছেন। একজন দর্শক আছে, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করবেন। ওরাই আমার মুখের ভাষা কাইরে নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায়, আমাদেরই হাতে পায়। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে যে যারা রফিক শফিক সালাম বরকতের বুকে গুলি চালিয়েছে, তাদের উত্তর সুরিরা আজকে শহীদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে, এতে শহীদের আত্মা কষ্ট পেল কিনা, এটাই হচ্ছে প্রশ্ন দুজন অতিথির। সকলকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। ইজাজ কবি, আপনি কি একটু ছোট করে এটা নিয়ে উত্তর দিবেন কিনা?
দেখেন, এটা রাজনৈতিক একটা ব্যাপার। নিশ্চয়ই জামাতে ইসলামের কথা রেফার করছেন। এখন জামাতে ইসলামের সেই সময় একটা সাইড নিয়েছিল। এখন সেই জায়গাটার থেকে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এখন ওই সময়ের আলোকে তাদের সেই স্বাধীনতাটা ছিল, আছে, এখনও যারা আছে তাদের আছে, কিন্তু যেইটার স্বাধীনতা নাই সেটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস ভায়োলেট করা, আন্তর্জাতিক অপরাধ সংগঠন করা, ওই জায়গা ওই জায়গাগুলিতে নাই। ওই জায়গার জন্য জামাতে ইসলামকে যথাযোগ্য শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তি দেওয়া হয়েছে। এবং জামাতে ইসলাম সেই আমলে পাকিস্তানপন্থী হওয়া সত্ত্বেও বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণের হাতে ছেড়ে দেওয়াই উত্তম। এবং আত্মারা কষ্ট পেল কিনা এখন সেই ব্যাপারে হয়তোবা গোলাম আজমকে যদি ভাষা শহীদ বলা হয় তাতে কি আসলে আমাদের শহীদের মর্যাদা ক্ষুণ্ণ হয় কি? এখন এটা ইতিহাসের ব্যাপার। উনি যদি তখন ভাষা আন্দোলনের জন্য হয়ে থাকেন, আন্দোলন করে থাকেন, তো অবশ্যই উনি করেছেন, এটা ইতিহাসের ব্যাপার, এটা ইতিহাসে ব্যাখ্যা করবে। কিন্তু সেই ক্ষেত্রে বা ভাষা আন্দোলনের জন্য উনি করেছেন, আবার 71 সালে গিয়ে পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়েছেন, দুইটা কমপ্লিটলি ভিন্ন জিনিসও। সেই ক্ষেত্রে আবার এখন তো ওনারা যথেষ্ট সিট নিয়ে, দেশের জনগণের ভোট নিয়ে ওনারা আছেন পার্লামেন্টে বিরোধী দল অর্থাৎ হিসেবে। জনগণের একটা অংশ তাদের সঙ্গে আছে, সেটি হচ্ছে মুখ্য বিষয়। সাজিদ সালাম, আপনার সঙ্গে জি বলবেন। একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি একটু আগে ভাষার যে বিষয়টা বললেন, বিশেষ করে শব্দের বিষয়টা নিয়ে আপনার কাছে শব্দগুলো নিয়ে আসছিলাম। কথা হচ্ছে, যে ধরেন ইনসাফ, ইনকিলাব, জিন্দাবাদ, এই বিষয়গুলো নিয়ে আসলে একটা বিষয় কি, মানে ভাষাটাকে না আপনি কোনো সীমানা দিয়ে বেঁধে রাখতে পারবেন না। ভাষাটা হচ্ছে একটা প্রবাহমান স্রোতের মতো। আজকে থেকে 100 বছর আগেই এই জনপদের মানুষ যেই শব্দগুলো ব্যবহার করে কথা বলেছে, আজকে কিন্তু আমরা ওই কথাগুলো বলছি না। এটা সময়ের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে এই ভাষার পরিবর্তন হয়। আপনি দেখেন, আমার এই বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলের ভাষার ধরন যেটা, পঞ্চগড় কিংবা উত্তরবঙ্গের ভাষার ধরন এটা না। আবার সিলেট অঞ্চলের ভাষার ধরন যেটা, বরিশাল অঞ্চলের ভাষার ধরন সেটা না। সো এই জায়গাটা আসলে বিভিন্ন সময়ে এই ধরনের কিছু কিছু শব্দ ইতিহাসের পাতায়, মানুষের মননে, মগজে এই ভাষাগুলো ঐতিহাসিকভাবে জায়গা তৈরি করে নেয়। আপনি চাইলেও কোনো একটা শব্দ কারো উপরে চাপিয়ে দিয়ে সেটা তাকে আত্মস্থ করাতে পারবেন না। আবার কেউ যদি একটা ঐতিহাসিকভাবে একটা শব্দ আত্মস্থ করে, আপনি চাইলেও জোর করে ওটাকে মুছে দিতে পারবেন না, বরং আপনি যদি বাধা দেন ওইটা আরো শক্তিশালী হয়ে উঠবে। যেমনভাবে এই ইনকিলাব, জিন্দাবাদ, গোলামি না আজাদি, এই শব্দগুলো এসেছে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে। আপনি যদি চান এই প্রজন্ম থেকে এই শব্দগুলো আপনি মুছে দিবেন, বরং এটা একটা অপচেষ্টা হবে, এই শব্দগুলো শক্তিশালী হয়ে উঠবে। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এগুলো হচ্ছে ওই শব্দ যেই শব্দগুলো স্বৈরাচারের ভিতে কাঁপন ধরিয়েছে। এগুলো হচ্ছে ওই শব্দ যেই শব্দগুলোকে আঁকড়ে ধরে এই প্রজন্মের লক্ষ লক্ষ সন্তান রাজপথে নেমেছে। আমরা মনে করি এই শব্দগুলো এভাবেই বিভিন্ন জনপদে, জনগোষ্ঠীর কাছে, দেশের কাছে জায়গা করে নেয়। যেমন আমরা আমাদের জায়গা থেকে চেয়ার বলতে কমফোর্টেবল, কিন্তু কেদারা বলতে আমরা কমফোর্টেবল না। আমরা আমাদের জায়গা থেকে সাইকেল বলতে কমফোর্টেবল, কিন্তু দ্বিচক্রযান বলতে আমরা একদমই কমফোর্টেবল না। সেটা চাপিয়ে দেওয়ার বিষয় না, এটা গ্রহণ করার বিষয়। এবং আমি শুধু এইটুকু বলতে চাই যে এই যেই মানে নতুন করে অল্প কিছু শব্দ নিয়ে যাদের জায়গা থেকে এত এত আপত্তি এসেছে, তারাই তাদের জায়গা থেকে এই বিগত বছরের পর বছর ধরে, যখন এরকম আমরা দেখেছি ভারতের কলকাতার শত শত শব্দ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন তাদের জায়গা থেকে কোনো আপত্তি আমরা দেখিনি, বরং তারা সেটা তাদেরকে নিজেদেরকে স্মার্টভাবে প্রেজেন্ট করার জন্য সেগুলো তারা তুলে ধরেছে। তো আমরা তাদের এই দ্বিচারিতাটা আমরা দেখতে চাই না, বরং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাষার প্রতি যেমন সর্বোচ্চ সম্মান দেখাতে চাই, একইভাবে কোনো ভাষা, কোনো শব্দ, কোনো বাক্য যদি এই জায়গায় মানুষের মনে জায়গা করে নেয়, আমরা বরং বাধা দিয়ে সেটাকে শক্তিশালী না করে বরং সেটার জায়গাটা মানুষের কাছে ছেড়ে দিতে চাই। আপনি বলছিলেন যে ভাষা আসলে প্রবাহমান। 100 বছর আগে যে শব্দগুলো, যে ভাষায় আমরা কথা বলতাম, এখন সেই ভাষায় কথা বলি না। কিন্তু 52 সালে আমরা যে ভাষার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, বাংলা ভাষার যে মর্যাদা, সেটাই কিন্তু সেই মর্যাদাটা নিয়ে এখন আমরা চলছি। বাংলা ভাষার যে অবস্থান বিশ্বের বুকে, আমরা কিন্তু চিন্তা করি সেটা একটা অন্যতম অবস্থানে থাকবে। কেননা এই ভাষার জন্য যতটা বিসর্জন হয়েছে, পৃথিবীতে খুব কম ভাষার জন্য আসলে সেই বিসর্জনটা হয়। সেই ভাষার আসলে বিকৃতি রোধ করা, সেই ভাষার মর্যাদা বজায় রাখা, সেটাও তো আমাদের মৌলিক দায়িত্ব। অবশ্যই, মানে পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র এবং প্রথম ঘটনা যে ভাষার জন্য জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এবং আমরা আজকের দিন অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের ভাষা শহীদদের প্রতি সেই বিনম্র শ্রদ্ধাটা জানাতে চাই, কারণ আমাদের
মায়ের যে ভাষা এবং ওই ভাষায় কথা বলা, এর চেয়ে আত্মতৃপ্তির কিছু নাই। কিছু নাই। এটাকে আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি এই যে ভাষার জায়গাটা, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা বলছি কোনটা কথা, যেটা হচ্ছে মুখের ভাষা, চলিত ভাষা। দেখেন, আমাদের একটা সাধু ভাষার একটা আমাদের ধরন ছিল, ওই সাধু ভাষাটাকে পরবর্তীতে চলিত ভাষায় রূপান্তর করা হলো। এখন আপনি যে কোনো একটা মানুষকে তাদের জায়গায় সাধু ভাষায় কথা বলতে বলবেন, লিখতে বলবেন, তাদের জায়গায় মানুষের ভাষার ভাব আদান প্রদান করতে বলবেন, মানুষ এটাতে অভ্যস্ত হবে না, এটা কষ্ট হয়ে যাবে মানুষের জন্য। আমরা চলিত ভাষার কথা বলছি। এই চলিত ভাষায় এমন অনেক টার্ম আছে যেই টার্মগুলো আমরা ইংরেজি টার্ম ব্যবহার করি, ফার্সি টার্ম ব্যবহার করি, উর্দু টার্ম ব্যবহার করি, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা। এই টার্মগুলো খুব স্বাভাবিকভাবেই আমাদের চলিত ভাষায় চলে এসেছে। কিন্তু আমরা যখন আমাদের জায়গা থেকে আমাদের অফিসিয়াল ফরম্যাটে আমরা যখন লেখার দিকে যাই, আমরা তখন কিন্তু ঠিকই আমাদের এটা সংরক্ষণ করি। তো দিন শেষে আমরা এটুকুই বলবো যে আমাদের ওই ভাষার যে মর্যাদাটা, ওই যে শহীদের যে আত্মত্যাগ, এটা আমাদের ধারণ করা ব্যক্তিগত জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের করতে হবে। কিন্তু শব্দের বাধা দেয়াল তৈরি করে দিয়ে কোনো শব্দকে মানুষের মন থেকে উঠিয়ে নেয়া বা গেঁথে দেয়া, এটা সম্ভব না। আর একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনাকে প্রশ্ন করবেন। জি, আমার প্রশ্ন হলো, আমাদের দেশ স্বাধীন হলো প্রায় 54 বছর। এই 54 বছরে আমি শুধু গত বছর আগের বছর একটা ঘটনা বলি আপনাকে। মসজিদে আমরা ফজর নামাজ পড়ি, শেষ করছি, তো আমাদের হাই স্কুলের হেডমাস্টার উনি যাচ্ছেন আজকে 21শে ফেব্রুয়ারি ইয়েতে যাচ্ছেন। তো বললাম, তো কাকা কোথায় যাচ্ছেন বাতি যাওয়া সম্পর্কে? বলে যে আজকে 21শে ফেব্রুয়ারি জানেন না। তো সব লোকগুলো আর আমি দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করলাম যে আজকে বাংলা কত তারিখ বলেন তো? একজনও বলতে পারলো না আজকে বাংলা কত তারিখ। এরপরে বললাম ওই হেডমাস্টার সহ, আজকে বাংলা কত সন বলেন তো? তাও বলতে পারলাম না, উনি বলতে পারলো না, একজনও বলতে পারলো না। তো এই যে আমরা যে এই যে শুধু শহীদ 21শে ফেব্রুয়ারি আসলে আমরা ভাষা নিয়ে যত কথাবার্তা বলি, এই 54 বছরে যদি আমাদের এই বাংলা মাস সন হিসাবে যদি মাস হিসাবে যদি আমাদের বেতনটা দেওয়া হতো ইংরেজি মাস হিসাবে না দিয়া, তাহলে অন্তত সন তারিখটা মানুষ মনে রাখতে পারতো। আপনাদের তিনজনের কাছে আমার এখানে একটা প্রশ্ন হলো, আপনারা আজকে বাংলা কত তারিখ তিনজনের আপনারা সবাইকে বলতে পারবেন? নিশ্চিতভাবে ফাল্গুন। আমরা আমাদের 21শে ফেব্রুয়ারি 1952 সালের সেই দিনটি আটি ফাল্গুন ছিল বলেই বিশেষভাবে পালন করা হয়, এবং এই সরকার এসে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয়েছে যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি না হয়ে যেন আটি ফাল্গুন আমরা এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাতে পালন করতে পারি। নিশ্চিতভাবে সেটা নিয়ে আপডেট আপনাদেরকে আমরা জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য। বাংলা ভাষার চর্চা নিয়ে মূলত তিনি জানতে চেয়েছেন যে আমাদের আসলে বাংলা ভাষার চর্চা কতটুকু হয়। তিনি তার একটি গল্প শেয়ার করেছেন আমাদের সঙ্গে, এবং তিনি আবদার করেছেন বা তিনি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে প্রতি মাসে যদি আমরা যে অফিস থেকে যে বেতনটা পাই সেটা যদি বাংলা মাসের নির্দিষ্ট তারিখের দেয়া হয়, তাহলেও হয়তো বা বাংলা ভাষার চর্চাটা বা বাংলা তারিখের, আমরা তো বাংলা তারিখটা সেভাবে মনে রাখি না, সেই চর্চাটা হবে। ইজাজ কবির, আপনি কি মনে করছেন? না, হতে পারলে তো খুব ভালো হতো, কিন্তু আসলে আপনার বেতন ভাতার কথা বলেন বা মাসিক হিসাবের কথা বলেন, এটা তো একটা ফাইন্যান্সিয়ালস আর উপরে চলে, ফাইন্যান্সিয়াল স্কিমের উপরে চলে, যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলে করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা হয়তো বা একটু মনের আবেগের থেকে ফেব্রুয়ারি মাসের কথাটা চলে আসছে, বাট বাস্তবতা একটু ভিন্ন। তবে হ্যাঁ, যদি সরকার যদি চায় ডেফিনেটলি সেরকম প্রয়োগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসতে হবে আর কি। জি, আমি একটা বিষয় একটু কোট করতে চাই। লেখক ও গবেষক আলতাফ পারভেজ তিনি একটি প্রসঙ্গ টেনেছেন যে ঢাকার 21 তাদের কথাও ভাবুক। তিনি বলেছেন যে করাচিতে প্রায় 20 লাখ বাংলাভাষী সেখানকার নাগরিকত্ব পেতে যে দশকের পর দশক আহাজারি করছে, তাও আজ স্মরণ করতে হয়। এও ঢাকার নজরে কম আসে যে পূর্ব ঝাড়খণ্ডের প্রায় 33 লাখ বাঙালি বাংলাকে দাপ্তরিক ভাষা করার জন্য কি তীব্র সংগ্রামী করেছে। করাচি, ঝাড়খণ্ড, বিহারের মুঙ্গেরের বাংলাভাষীরা চায় ঢাকার 21 একটু তাদের কথাও ভাবুক, কিন্তু যোগাযোগটা পারস্পরিক হয়ে উঠছে না। সেটা নিয়ে কথা বলতে চাইবেন? না, এখন ভাষা দিয়ে তো রাষ্ট্র হয় না, আর জাত দিয়েও রাষ্ট্র হয় না। রাষ্ট্রটা হয় ভূখণ্ড দিয়ে, এবং আমার দেশে বিভিন্ন ধরনের জাত আছে, বিভিন্ন ভাষায় কথা বলে, এরকম অনেক, মানে আমরা বহুমাত্রিক জাত এবং ভাষায় আমরা কথা বলি।
তো বাংলা ভাষায় কথা বললে যে তাদেরকে বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশের নাগরিকত্ব যদি উনি বলে থাকেন, তো সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না সেটা সম্ভব। বাট তবে হ্যাঁ, যে যোগাযোগ করা যেতেই পারে, যোগাযোগ থাকতেই পারে, এবং তাদের যদি যারা বাংলা ভাষায় কথা বলছেন অন্য জায়গায়, বিশেষ করে পাকিস্তানে যারা আছেন, তাদের যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় তাদের ভাষার কারণে, তারা তাদের রাষ্ট্রের কাছে সেই চাইতে পারেন। এবং একই সঙ্গে আমি বিশ্বাস করি যে বাংলাদেশও সেই জায়গাটা হয়তো বা ওইরকম কোনো কিছু ঘটলে হয়তো প্রতিবাদ করবে বাংলাদেশের সরকার। জি, অসংখ্য ধন্যবাদ। সাজিদ আলম, আমি আপনাদের জোটের প্রসঙ্গে একটু আসি। আপনারা নির্বাচনের আগে বলেছিলেন যে আদর্শিক নির্বাচনের জোট হয়েছে, সেই জোট থেকে আপনাদের 6 জন নির্বাচিত হয়েছেন। এখন জোটের ব্যাপারে আপনাদের আসলে চিন্তাভাবনা কি? কেননা সামনে আরও নির্বাচন আসতে যাচ্ছে, আপনারা জোটের সঙ্গে আসলে কিভাবে এখন তাল মিলিয়ে চলতে চান? আমাদের জায়গা থেকে আমাদের নির্বাচনী জোটের মধ্য দিয়ে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনটি শেষ হয়েছে। আমাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সর্বসাকুল্যে প্রায় 77 জন আমাদের এই জোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত আমাদের মধ্যে ওই একটি রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। খুব স্বাভাবিকভাবেই যখন একটি জোট হবে, 11টা দলের জোট, এখানে ভালো অভিজ্ঞতা যেমন থাকবে, অপ্রত্যাশিত কিছু অভিজ্ঞতাও থাকবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দীর্ঘমেয়াদে বৃহৎ অর্থে হয়তো আমাদের এই জোটটা আগামীতে যে স্থানীয় নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনে, স্থানীয় নির্বাচনে জোট পর্যায়ে থাকতে পারে। এবং আমরা মাঠ পর্যায়ে যেটুকু দেখেছি, আসলে এই নির্বাচনে অনেকগুলো আসনে আপনি দেখে থাকবেন যে 500, 1000, 2000, 3000 ভোটের পার্থক্যে এখানে জয়ী পরাজিত হয়েছেন কিংবা পরাজিত করা হয়েছে। যেমন বেশ কিছু আসন নিয়ে আমাদের তীব্র দ্বিমত রয়েছে। যেমন আমরা ঢাকাতেই 3টা আসনে দেখেছি, ঢাকা 17 আসনে আমাদের খালিদুজ্জামান ভাই, কিংবা আমাদের ঢাকা 13তে মাওলানা মামুনুল হক, আমরা দেখেছি ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে। আমি আমার আসন নিয়েও আমার এইটুকু দ্বিমত রয়েছে, যেখানে আমরা মনে করেছি যে এখানে যদি ইঞ্জিনিয়ারিং না হতো তাহলে এই আসনগুলোতে আমরা বিজয়ী আসতে পারতাম। এরকম বাংলাদেশে অনেকগুলো আসন রয়েছে। এখন আমরা যদি আমাদের স্থানীয় পর্যায়টাতে যাই, স্থানীয় পর্যায়ে কিন্তু ব্যক্তি দেখে ভোটটা হবে। স্থানীয় পর্যায়ে দলীয় ধানের শীষও থাকবে না, সেখানে শাপলাকলিও থাকবে না, দাঁড়িপাল্লাও থাকবে না। তো সেখানে আমরা মনে করছি যে বিগত 1.5 বছরে বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী তাদের জায়গা থেকে যে ক্ষমতার অপব্যবহারটা করেছে, কিংবা এই নির্বাচনের পরে অনেক জায়গায়, আমি বলছি না যে সকল জায়গায়, অনেক জায়গায় যে এই ধরনের আবার নতুন করে ক্ষমতার দাপট দেখানো পুরনো কালচার যেটা শুরু করেছে, আমরা মনে করছি আমাদের জোটের যারা প্রার্থী রয়েছেন বা প্রার্থী হবেন, তারা তাদের জায়গা থেকে তুলনামূলক মানুষের উপরে এই জুলুম থেকে তারা বিরত ছিলেন, নিপীড়ন থেকে বিরত ছিলেন। তো সেই জায়গা থেকে আমরা যদি একজোট হয়ে আবার স্থানীয় পর্যায়ে আমরা এই লড়াইটা করতে পারি, আমরা মনে করছি স্থানীয় পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই জোটের প্রার্থীরা বিজয়ী হবেন, এবং সেই লক্ষ্যে আমরা আগামীতে আশা করি কাজ করে যাব। আপনারা জোটের জন্য জোটের সঙ্গে যে সমঝোতা, সেখান থেকে 30টি আসন আপনারা নিয়েছিলেন, কিন্তু বাকি যে 270 আসন, সেখানকার আপনার সাংগঠনিক অবস্থা নিশ্চিতভাবেই দুর্বল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা আসলে এখন কি চিন্তা ভাবনা করছেন? না, সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে গেছে এমন না। ওইখানে যে জিনিসটি হয়েছে, এই 30টি আসনে সাংগঠনিক অবস্থা নির্বাচনের আগে যেটা ছিল তার চেয়ে অনেক শক্তিশালী অবস্থায় গিয়েছে। কিভাবে? কারণটা হচ্ছে এই 30টি আসনে আমাদের একজন প্রার্থী ছিল, 11টা দল মিলে আমাদের ওই প্রার্থীকে সামনে রেখে কাজ করেছেন। ওই প্রার্থী ওই নির্দিষ্ট আসনে একজন এককভাবে একজন ফেস হয়ে উঠেছেন। তিনি প্রত্যেকটি জায়গায়, পাড়ায়, গ্রামে যাওয়ার চেষ্টা করেছেন, মানুষের সাথে কথা বলেছেন, এবং শাপলাকলিকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে নিয়ে গিয়েছেন। আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় সবাই লক্ষাধিক ভোট পেয়েছেন। সো এই জায়গায় সাংগঠনিক অবস্থাটা শক্তিশালী হয়েছে। আর বাকি 270 আসন যেটা হয়েছে, সেটা হচ্ছে যেই জায়গায় ছিল ওই রকম একটা জায়গায় রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু সেখানে প্রার্থী ছিল না, তাদের ভিতরে কিছুটা মোটিভেশনের জায়গাটাতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এখন থেকেই, আজকেই আমি আমার জায়গা থেকে আমার উত্তরাঞ্চলের একটি ইউনিট, ঢাকা জেলা উত্তর, এখানে আমি আজকে সাংগঠনিক একটি সফর করেছি, সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি, এবং আমরা খুব দ্রুত আমাদের জায়গা থেকে প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে আমরা গিয়ে তাদের সাথে কথা বলা, তাদেরকে উৎসাহিত করা, দিক নির্দেশনা দেয়, এই কাজটি আমরা আমাদের জায়গা থেকে করব। আমরা আমাদের জায়গা থেকে লক্ষ্য নিয়েছি প্যারালালি আমাদের অনেকগুলো কাজ করতে হবে। যেমন আমাদের সাংগঠনিক যে কার্যক্রম, সেটা যেমন আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, সেটা আমাদের চালিয়ে যেতে হবে। এবং খুব স্বাভাবিকভাবে এত বড় একটা নির্বাচনের মতো ঘটনা যখন যায়, তখন নেতাকর্মীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়, কিছু খুব স্বাভাবিকভাবে অপ্রত্যাশিত গ্রুপিং তৈরি হয়। আমরা আমাদের জায়গা থেকে সেগুলো মিনিমাইজ করে কিভাবে খুব দ্রুত সামনের দিকে এগোনো যায়, এবং আমাদের এই মুহূর্তে জনগণের রায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের
তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, সেটাকে কিভাবে আগামী নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে শক্তিশালী বিরোধী দল কিংবা সরকার দলের জায়গায় নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা একটা 5 বছরের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রতি বছরের একটা নির্দিষ্ট যে পরিকল্পনা, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব। আচ্ছা, সেই প্রসঙ্গ তো আসলে থাকেই। এরপরও প্রশ্ন আসে যে নির্বাচনের আগে যখন আপনারা জোট নিয়ে কথা চলছিল বিভিন্ন দলের সঙ্গে, তখন যখন আপনারা জামাতের সাথে গেলেন তখন নানান জনে বলছিলেন যে আসলে বিএনপির সাথে যাওয়াটা হয় ঠিক ছিল, জামাতের সঙ্গে আপনাদের অর্জনটা কি? আপনারা কি মনে করেন যে এটাই আপনাদের সঠিক ডিসিশন হয়েছে এবং আপনারা যে সাপোর্টটা পাওয়ার কথা জামাতের কাছ থেকে সেই পুরো সাপোর্টটা পেয়েছেন? খুব স্বাভাবিকভাবেই হচ্ছে এখানে ধরেন বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছিল, জামায়াত ছিল। আমরা আমাদের জায়গা থেকে দলীয় স্বার্থটা এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের নার্ভ কোন দিকে, মানুষের সেন্টিমেন্ট কোন দিকে, রুট পর্যায়ে সাধারণ মানুষজন কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলোকে বিবেচনা করে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং এই সিদ্ধান্তটা যখন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে এবং 11 দলের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা বুঝে শুনে নিয়েছি এবং আমরা এখন পর্যন্ত এটুকু মনে করি যে আমাদের এই সিদ্ধান্তটা ঠিক ছিল। কারণ মাঠ পর্যায়ে যখন আমরা গিয়েছি, এই যে বিভিন্ন ধরনের যেই কারণগুলো, অভিযোগগুলোর কারণে মাঠ পর্যায়ের মানুষজন অতিষ্ঠ, সেই অভিযোগগুলো কিন্তু তুলনামূলক জামায়াত কিংবা 11 দলের অন্যান্য যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে খুবই কম ছিল। সেগুলো বেশিরভাগ ছিল বিএনপির কিছু নেতাকর্মী মাঠ পর্যায়ে যারা, আমি প্রত্যেকটা জায়গায় বলেছি সবাই না কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, উপজেলায়, জেলায় তাদের এরকম 4-5 জন মানুষ তৈরি হয়েছে, যেই 4-5 জন মানুষের উপরে সাধারণ মানুষ যেমন অতিষ্ঠ, তাদের দলের অনেক নেতাকর্মী অতিষ্ঠ। তো সেই জায়গা থেকে ওই মানুষের সেন্টিমেন্টের জায়গা থেকে এটা পজিটিভ ছিল। আর আপনি যদি দেখেন বিএনপি তাদের জোটে যতগুলো আসনে ছেড়েছে, অধিকাংশ আসনে তাদেরই বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু জামায়াতের ক্ষেত্রে আমরা শুধু একটা আসন এটা ফেস করেছি, জনাব সারোয়ার তুষার, নরসিংদী 2-এ, যেখানে জামায়াতেরও প্রার্থী ছিল। আমাদের এই জোটের প্রার্থী সারোয়ার তুষার হওয়ার পরও বাকি জায়গাগুলোতে আমরা ফেস করিনি। আপনারা সর্ট আউট করতে পেরেছেন? আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি এবং জামায়াতে ইসলামের যিনি আমির, সম্মানিত আমির, তিনি তার জায়গা থেকেও নিজে ঘোষণা দিয়েছিলেন। তারপরও সেটা মীমাংসা হয়নি, অর্থাৎ একটা আসনে 30টার মধ্যে একটা তো হয়নি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, খুব স্বাভাবিকভাবে মাঠ পর্যায়ে আমরা জামায়াত সহ 11 দলের বাকি দলগুলোর যে সাপোর্টটা প্রত্যাশা করেছিলাম, স্বাভাবিক আমার যতটুকু প্রত্যাশা ততটুকু তো পূরণ হবে না, কিন্তু যতটুকু হয়েছে আমরা মনে করি যে বিএনপির আমরা জোটের তাদের যারা সঙ্গী ছিল তাদেরকে যতটুকু সাপোর্ট দিতে পেরেছে, আমরা সেই জায়গা থেকে মনে করি জামায়াত বা এই জোট থেকে তার চেয়ে বেশি সাপোর্ট আপনারা পেয়েছেন। তো একটা জিনিস শুধু বলে শেষ করব, সেটা হচ্ছে দিন শেষে একটা জিনিস হয়েছে যে জামায়াত ইসলামের এবং এই 11 দলের যারা মাঠ পর্যায়ে আমাদের জন্য পরিশ্রম করেছে, তাদের পরিশ্রম করার জন্য তাদেরকে টাকা দিয়ে পরিশ্রম করাইতে হয় নাই, বরং তারা তাদের জায়গা থেকে যতটুকু পরিশ্রম করার ওটুকু তারা নিজেদের সাংগঠনিক জায়গা থেকে, দলীয় জায়গা থেকে চেষ্টা করেছে। এবং স্পেশালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার আসলে আমি বলতে পারি যে তারা তাদের সর্বোচ্চ এফোর্টটুকু দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। সার্জিস আলম বলছিলেন ভোট ইঞ্জিনিয়ারিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন, সেই অভিযোগ আসলে বিএনপির পক্ষ থেকেও আছে। ঢাকার বেশ কয়েকটি আসনের আমরা বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে এই কথাগুলো বারবার শুনেছি। পুরনো রাজনীতির পুরনো কালচারের কথা বলছিলেন সার্জিস আলম। আপনার কাছে কি মনে হয় আমাদের রাজনীতির যে পরিবর্তনের কথা আমরা আসলে ভেবেছিলাম, সেই পরিবর্তনটা কি হয়েছে নাকি পুরনো কালচারে আবারও ফিরে এলো? না, আমার মনে হয় যে আগের কালচারে নেই, তবে পুরনো কালচার শেষ হতে তো একটু সময় লাগবে। 17 বছরে যা দেখেছি এটা 7 দিনেই বা 17 দিনেই হবে না, একটু সময় লাগবে। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা অনেকেই দাবি করেছেন, আমার সমালোচকও দাবি করেছেন, কিন্তু ওভারঅল ইলেকশনটা সুষ্ঠু হয়েছে। মানে ইলেকশনের হাতের কালিটা কিন্তু এখনো যায়নি। হ্যাঁ, এবং আমার মনে হয় এটাই আমার জীবনে প্রথম যে ইলেকশন দেওয়ার পরও এখনো কালিটা মুছতে পারিনি বা কালিটা যায়নি। সো আমরা কিন্তু বলতে পারবো না। এখন আপনার ক্যান্ডিডেটসদের নিজেদের মনের আক্ষেপ, আবেগ থেকে ওনারা অনেক ধরনের কথা বলতে পারেন, বাট ওভারঅল ইলেকশনকে আমার মনে হয় না কোনোভাবে ডাউটফুল করার কোনো ওয়ে আছে। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে রিকাউন্টিংয়ের বন্দোবস্ত আছে, পরবর্তীতে মামলা করার হিসাব আছে, সেগুলো ওনারা করতেই পারেন। কিন্তু ওভারঅল ইলেকশনকে আপনার করা, ডাউটফুল করা আমার মনে হয় না, ঠিক মনে হয় না। সার্জিস আলম, একেবারে শেষ অংশে আছি, খুব কম সময়ের মধ্যে আছি, তারপরে একটু জানতে চাইবো শপথকে ঘিরে যে পরিস্থিতি আসলে তৈরি হলো, সেখানে গণভোটের পরিণতিটা এখন আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা শপথ নিয়েছেন, বিএনপির কেউ শপথ নেয়নি, এবং সংবিধান সংস্কার পরিষদে বা এখন কি হবে? প্রথম কথা হচ্ছে এখানে বিএনপির যে অবস্থান, জনাব সালাউদ্দিন আহমেদ তার জায়গা থেকে যেটা বলেছেন, এটা বিএনপির অবস্থান কিনা
এটা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্পষ্ট করা উচিত। কারণ আমরা অন্তত এইটুকু আস্থা রাখতে চাই যে বেগম জিয়ার যে পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিবার, তাদের রক্ত যার শরীরে প্রবাহমান, তিনি অন্তত বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে যে কমিটমেন্ট, যে ওয়াদা, এই ওয়াদার জায়গায় তিনি বরখেলাপ করবেন না, এটা আমাদের প্রত্যাশা। আমরা তার ওই স্টেটমেন্টের এবং তার স্টেপের অপেক্ষায় পর্যন্ত আছি। কারণ এখন যদি এটা বলা হয় যে এই গণভোট অবৈধ, যারা তাদের জায়গা থেকে এটা বলার চেষ্টা করছে এবং সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কে যারা খুব একটা সিরিয়াসনেস দেখাচ্ছে না, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা যেই ভোটের মধ্য দিয়ে এমপি নির্বাচিত হলেন, সরকার গঠন করলেন, এই নির্বাচন তো একই কারণে অবৈধ হওয়া উচিত। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও তো তাহলে অবৈধ ঘোষণা করা উচিত। এই যে অভ্যুত্থান, আপনারা তো কয়েকদিন পরে অভ্যুত্থানকে অবৈধ ঘোষণা করবেন। এই যে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, যে জায়গাগুলো এই বাংলাদেশের পরিবর্তনের প্রেক্ষাপটে কাজ করলো, এই প্রত্যেকটা জায়গা তো তাহলে কোনোটাই সংবিধানের কোথাও কিন্তু নেই। আপনি এই জুলাই অভ্যুত্থানকে সংবিধানের কোথাও ছিল না। এই যে 2026 সালের নির্বাচন সংবিধানের কোথাও ছিল না। এই যে গণভোট যে হবে, এটা ছিল কোথাও ছিল না। সালাউদ্দিন সাহেব বলেন যে জনগণ আমাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে, সংবিধান সংস্কার কমিশনের সদস্য আসলে হিসেবে কি না। সালাউদ্দিন আহমেদি তার জায়গা থেকে নির্বাচনের আগে তিনি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন যে জনগণকে এই গণভোটটা তুলে দেওয়া হোক, জনভোট যদি তাদের জায়গা থেকে রায় দেয় যে গণভোট পাশ হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, তাহলে যারা ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তারা এটা পাশ করবে। জনগণ এই জায়গায় স্পষ্ট দুইটা ভোট দিয়েছে। জনগণ সরকার নির্বাচিত করার জন্য, সংসদ সদস্য নির্বাচিত করার জন্য মার্কায় ভোট দিয়েছে। আরেকটা ব্যালট পেপারে সেপারেটভাবে জনগণ গণভোটে ভোট দিয়েছে। বিএনপি তাদের জায়গায় ক্ষমতা আসার জন্য যত পার্সেন্ট ভোট পেয়েছে, তার চেয়ে অনেক বেশি মানুষ গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপিরও অনেক মানুষ গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে। দুইটা স্পষ্ট আলাদা জিনিস ছিল। আপনারা আপনাদের জায়গা থেকে নির্বাচিত যেমন জনগণের প্রতিনিধি, একইভাবে জনগণ আপনাদেরকে এই দায়িত্ব, আমানতটাও তুলে দিয়েছে যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আপনারা এই গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করবেন। আপনারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। স্পষ্ট করে একটা কথা বলি, বিএনপি যদি আবার ওই পুরনো যে বন্দোবস্ত, যেই বন্দোবস্তে মানুষ ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায়, মানুষ অনেক বড় ক্ষমতায়িত হতে চায় তাদের জায়গায়, এবং মানুষের সাথে, জনগণের সাথে সরকারের ক্ষমতার কোনো ভারসাম্য থাকে না, ওই জায়গায় যদি বিএনপি আবার নিজেকে ফিরিয়ে নিতে চায়, তাহলে আমরা মনে করবো এটা স্বৈরাচার তৈরি হওয়ার পথ। এই পথে যদি বিএনপি যেতে চায়, বিএনপি এই বাংলাদেশে 5 বছর তাদের জন্য জনগণের আস্থা নিয়ে টিকে থাকা খুবই কঠিন হবে। এবং এটা যদি করে, এটা স্পষ্ট জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা। এই বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কখনোই প্রাসঙ্গিক থাকতে পারবে না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবি, অসংখ্য ধন্যবাদ সাজিদ সালাম আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।